ইয়ার প্রবলেম বলে একটা মেডিসিনে ইয়ার প্রবলেম জানতে গেলে আগে ইয়ার সম্বন্ধে ভালো করে জানতে হবে, মানে কান সম্বন্ধে আগে অ্যানাটমিক ফিজিওলজিটা ক্লিয়ার করতে হবে। যে কোনো জিনিসকে হারাতে গেলে তার আগে গঠন এবং কার্যপ্রণালীগুলো একটু জানতে হবে, তবে তো তাদের কি প্রবলেম হয়েছে বুঝতে পারবো এবং সেই অনুপাতে আমি চিকিৎসাটা করতে পারবো। এরকম বাইরে এরকম একটা অংশ আমাদের প্রত্যেকের রয়েছে, দু সাইডে দেখো দুটো, আচ্ছা হ্যাঁ এইটুকুই দেখতে পাচ্ছি, তারপর একটা কি দেখছি ফুটো দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ, এই যে কানের এই যে বাইরের যে অংশটা দেখা যাচ্ছে এটাকে আমরা কি করছি পিনা বা অরিকেল অরিকেল, মানে বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলছি আমরা অরিকেল। কর্ণছত্র, এই কর্ণছত্রটার মধ্যে একটা দেখবে ওপেনিং রয়েছে, দেখতে পাচ্ছ ওপেনিং? এটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। এই এটা এইখান থেকে ভেতর দিয়ে এরকম সোজা একটা নল চলে গেছে, ভেতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে এইখানে একটা পর্দা, টিম্প্যানিক মেমব্রেন, মানে কর্ণ পর্দা এরকম আছে। এই যে নলটা, এটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস ওপেনিংটা, এটা একটা নল, এই নলটাকে বলা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানাল, আর এটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। কর্ণ পর্দা, যেটা কানের পর্দা, এই যে অংশটুকু কানের, এইটাকে এক কথায় বলছি আমরা এই এক্সটার্নাল লেয়ার, এই বাইরে থেকে নিয়ে এই অবধি এই পুরো জিনিসটাকে বলছি এক্সটার্নাল। তার মধ্যে আমি শুধু এই পিনাটা দেখতে পাচ্ছি আর কানের এই এটা দেখতে পাচ্ছি। এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, হ্যাঁ মিয়েটাস, বা এক্সটার্নাল অডিটরি অরিফিস বা এক্সটার্নাল অডিটরি ওপেনিং, যেভাবে খুশি তুমি বলতে পারো, অর্থাৎ বহিঃ কর্ণ ছিদ্র, সোজা বাংলায় দাঁড়াচ্ছে বহিঃ কর্ণ ছিদ্র, ঠিক আছে? তার মানে এটা পুরোটা পিনা, বহিঃ কর্ণ ছিদ্র, আর হচ্ছে তোমার এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এই নিয়ে হচ্ছে তোমার এক্সটার্নাল ইয়ার। যদিও কোনো কোনো ক্ষেত্রে টিম্প্যানিক মেমব্রেনকে একটু এক্সটার্নাল ইয়ারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, আবার কেউ একে বর্ডার হিসাবে রেখে দিচ্ছে। ইট ইজ দ্য বর্ডার, মানে ইনার বর্ডার অফ দ্য এক্সটার্নাল ইয়ার। কক্লিয়ার আগের পার্টটা নো মিডল ইয়ারের আগের পার্ট, কক্লিয়া আরো বেশি, মিডল ইয়ারের আগে অবধি। এর পরে যে অংশটা পাবো আমরা একটা ক্যাভিটি পাবো, এরকম একটা ক্যাভিটি মতো পাবো, আর তার সঙ্গে ক্যাভিটির সঙ্গে একটা এরকম নল যুক্ত আছে, আর এই ক্যাভিটি এই যে এটার সঙ্গে তিনটে অসিকল এরকম ভাবে যুক্ত থাকে। তিনটে অসিকল যেগুলো একটা দুটো তিনটে, ম্যালিয়াস, ইনকাস, ডেভিস, ম্যালিয়াস, ইনকাস, ডেভিস, এই তিনটে ছোট ছোট অসিকল, মানে হাড়ের উচ্চ, কানে তিনটে হাড় থাকে, আমরা পড়েছি অ্যানাটমিতে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে স্টেপিস,
আমাদের এইটা হচ্ছে মুখের মধ্যে যেটা এটা হচ্ছে স্ট্যাফিস, ঠিক আছে। এইটা একটা মিডল ইয়ার একটা ক্যাভিটি, যে ক্যাভিটির মধ্যে তোমার তিনটে অসিকল আছে আর একটা এরকম নল আছে, হ্যাঁ। এই নলটাকে বলছি আমরা ইউস্টেচিয়ান টিউব। এটা হচ্ছে ইউস্টেচিয়ান টিউব। এই ইউস্টেচিয়ান টিউবটা ওই মধ্যকর্ণের সঙ্গে একবারে আমাদের ন্যাসোফ্যারিংসের সঙ্গে যুক্ত আছে। ন্যাসোফ্যারিংসের যে তিনটে অংশ, তার মধ্যে একটা ন্যাসাল পার্ট আছে, ন্যাসোফ্যারিংস, একটা ওরাল পার্ট আছে ওরোফ্যারিংস, আর একটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। ফ্যারিংসের তিনটে অংশ, ল্যারিঙ্গোফ্যারিংস তোমার হচ্ছে ল্যারিংসের সঙ্গে, ওরোফ্যারিংস হচ্ছে ইসোফেগাসের ওরাল ওখানে, আর হচ্ছে ন্যাসোফ্যারিংস হচ্ছে নাকের গোড়। দেখো এরকম নাক মুখ টিপে জোরে যদি করো, দেখবে কানের উপরে প্রেসার করছে। এইটা হচ্ছে প্যাসেজ, এয়ার প্যাসেজ। এটা যেমন এখান থেকে বাইরে যে এয়ার ঢুকছে, ঢুকে এখানে যে চাপ সৃষ্টি করছে, প্যারালাল এদিক থেকে এয়ার সেই সমপরিমাণ চাপ এখানে ক্রিয়েট করে রাখছে, যাতে পর্দাটা ডিফ্লেকশন না হয়, একটা জায়গায় স্থির হয়ে থাকে এবং কম্পনটা যাতে ইউনিফর্মলি হতে পারে। এটা প্রকৃতির এইভাবে আমাদের বডিটাকে তৈরি করেছে, বুঝতে পারছো। সেটা যখন আমাদের কিছু কানে ঢোকে, তখন আমরা নাক মুখ থেকে জোরে চাপ দাও, দেখো কানে এখানে হঠাৎ করে লাগবে, তাহলে কি ওটার সঙ্গে এই নাকের এর সঙ্গে যুক্ত রয়েছে, দুটো নল দুদিক দিয়ে চাপ দিচ্ছে, চাপ দিয়ে এখানে একটা ইকুইলিব্রিয়াম প্রেসার ক্রিয়েট করে রেখে দিচ্ছে, যাতে আমাদের জিনিসটা অডিশনটা ঠিক থাকে, বুঝতে পেরেছো। এর পরের অংশটা হচ্ছে তোমার অন্তঃকর্ণ। সেখানে এরকম একটা আড়াই কাছের কক্লিয়া, আর এখানে তোমার তিনখানা সেমিফেরাস, এই তোমার সেমি সার্কুলার নল আছে। ভেস্টিবিউল, এই অংশটাকে ভেস্টিবিউল বলে। এটা হচ্ছে কক্লিয়া। তাহলে কক্লিয়া, ভেস্টিবিউল আর সেমি সার্কুলার নল, তিনখানা সেমি সার্কুলার নল আর ভেস্টিবিউল আর কক্লিয়া, এই তিনটে অংশ নিয়ে হচ্ছে ইন্টারনাল লেয়ার। তার মানে আমরা যদি কানটাকে এদিকে আমরা করি, গঠন বর্ণনা করার আগে আমরা কানটাকে তিনটে ভাগে ভাগ করে নেব। খুব সংক্ষেপে এক্সটার্নাল লেয়ারের তিনটে পার্ট বলে দেবে। একটা হচ্ছে পিনা বা অরিকল, একটা হচ্ছে তোমার এক্সটার্নাল অডিটরি, আর হচ্ছে ইন্টারনাল ক্যানাল। এই এক্সটার্নাল অডিটরি যে ক্যানালটা, এর মধ্যে এই ইনার লেয়ারে অনেক তোমার সেল থাকে, যারা ওয়াক্স প্রোডাকশন অয়েলি একটা সাবস্টেন্স ক্রিয়েট করে, অনেকটা সেমিসিয়াস গ্ল্যান্ডের মতো এগুলো, হ্যাঁ, তোমার সেলুমিয়ান সেল বলা হয়, যারা
সিবাম বলে এক ধরনের অয়েলি ম্যাটেরিয়াল সরণ করে, যারা এই অংশটাতে জমা হয়, যেগুলোকে আমরা শুকিয়ে অনেক সময় জাম হয়ে যায়, তাদেরকে বলি WAX, মানে কানের খোল। ঠিক আছে, এই কানের খোল সাধারণত এটা এখানে সিদ্ধ রাখার জন্য এরা করে। অনেক সময় এগুলো বেশি পরিমাণে করার জন্য এই অডিটরি তোমার টিউবটা বন্ধ হয়ে যেতে পারে, তার জন্য অডিশনে গন্ডগোল সৃষ্টি হতে পারে। ঠিক আছে, এছাড়াও কখনো কখনো এইসব জায়গায় ফোড়া ডোরা বা ইরাপশন, বিভিন্ন প্রকারের স্কিনের ইনফেকশন দেখা দিতে পারে। আর এক্সটার্নাল অডিটরি মেটাসের মধ্যে বেশি পরিমাণে ওয়াক্স ফর্মেশন হয়ে এটা ব্লক হতে পারে। এই দুটো প্যাথোলজি এই জায়গার মধ্যে এক্সটার্নাল এয়ারের মধ্যে সাবধানতা দেখতে হবে। ঠিক আছে, ওয়াক্স হলে পরে ওয়াক্সটাকে পরিষ্কার করতে হবে। ইএনটি যে এগুলো আছে, ওয়াটার ওয়াশিং আছে, ওইটা দিয়ে খোলগুলোকে সব ওয়াশ করে বার করে দিতে হবে। এখানে যদি কোনো অনেক সময় বয়েল বা ছোট ছোট বয়েল আর পোড়া হয় এখানের মধ্যে, এগুলো তোমার পোড়া হতে পারে, পোড়াগুলোকে ড্রেনেজ করতে হবে। তার সঙ্গে যেহেতু ইনফেকশন ঘটিল, অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ আর অ্যান্টিব্যাকটেরিয়াল এয়ার ড্রপ দিয়ে এর মধ্যে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল এয়ারের মধ্যে বটনের মেন আছে তোমার, বাইরে কিনা থাকছে, আর থাকছে একটা নল, আর থাকছে একটা মেমব্রেন। ঠিক আছে, এবার জেনারেল ফাংশন কি, হোয়াট ইজ দ্য ফিজিওলজি অফ এয়ার? এয়ারের ফিজিওলজি হচ্ছে মেনলি শব্দ শুনতে সাহায্য করে আর বডি ব্যালেন্স মেনটেন করে। এই দুটো মেন কাজ, একটা হচ্ছে বডি ব্যালেন্স মেনটেন করা, আর একটা হচ্ছে শব্দ শ্রবণ করা। এই হচ্ছে কানের মেন দুটো ফিজিওলজিক্যাল ফাংশন। এবং সেটা কিভাবে ঘটে না, বাইরে থেকে যখন সাউন্ড কি হয়, এই এর ভেতর দিয়ে আসে, এসে এই মেমব্রেনে ধাক্কা খায়। এই মেমব্রেনে ধাক্কা খাওয়ার ফলে একটা কম্পনের সৃষ্টি হয়, ভাইব্রেশন সৃষ্টি হয়। সেই ভাইব্রেশনের সেন্সেশনটা রেডিয়াস ইন্টারস্টেটিসের মধ্য দিয়ে তোমার ইন্টারনাল এয়ারকে আলোড়িত করে। ইন্টারনাল এয়ারের মধ্যে তোমার যে কগলিয়া আছে, কগলিয়ার মধ্যে এক ধরনের লিকুইড আছে এবং কিছু তোমার সেনসিটিভ সেল আছে, তাদের বলা হয় তোমার অর্গান অফ স্কটি। তো সেইগুলোর সঙ্গে তোমার ভেস্টিবিউলো কগলিয়ার নার্ভের সঙ্গে যুক্ত থাকে। সেই ভেস্টিবিউলো কগলিয়ার নার্ভ, সেটার সঙ্গে আমাদের ব্রেনের যে এয়ার সেন্টার, সেই এয়ার সেন্টারের সঙ্গে যুক্ত আছে। সেই কম্পন যখন ওই নার্ভের মাধ্যমে কগলিয়া থেকে, কগলিয়া এবং ভেস্টিবিউল থেকে ভেস্টিবিউলো কগলিয়ার নার্ভের মাধ্যমে ওই সেন্সারে যায়, তখন আমরা অডিশনিক সেন্সেশনটা অনুভব করি এবং শব্দটা শুনতে পাই। ঠিক আছে, এই হচ্ছে নর্মাল আমাদের প্রসিডিউর, যার মাধ্যমে আমরা বাইরের আওয়াজগুলোকে কানের মাধ্যমে শুনতে পাই। এর সঙ্গে আর একটা হয় যদি এন্ডোলিক বা পেরিলিক, মানে এদের ভেতরে এক ধরনের লিকুইড থাকে, আর এই সেমি সার্কুলার এই যে নলগুলো আছে এর মধ্যেও এক ধরনের লিকুইড আছে। এই লিকুইডগুলোর শিফটিং এর জন্য আমাদের বডি ব্যালেন্সটা আমরা মেইনটেইন করি, ভারসাম্যটা মেইনটেইন করি। ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, এই যে ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম এটাকে আমরা মেইনটেইন করছি, তারপরে আমরা পড়ে যাচ্ছি না, আর হচ্ছে কিছু হচ্ছে ডিসব্যালেন্স হচ্ছে না। ওরা সব এই এন্ডোলিক পেরিলিকের আদান প্রদানের মাধ্যমে ব্যালেন্সটাকে ঠিক রেখে দিচ্ছে এই দলের মধ্যে এই লিকুইডগুলোর মাধ্যমে। বুঝতে পেরেছো? পেরিলিক আর এন্ডোলিক এই দুটো আছে, লিম্ফ আছে, এই লিম্ফের আদান প্রদান করে হয়। ইউস্টেশিয়ান টিউবটা হচ্ছে এয়ার প্রেসার কন্ট্রোল করা, বলে দিলাম। এটা না তোমার ন্যাসোফ্যারিংসের জন্য মিডল ইয়ারের এখন টিউব আছে। ঠিক আছে, এইবার ধরো এই সারাউন্ডিং এগুলোর জন্য ধরো এই নাকের যে কাটছি, নাকের ভিতর ইনফেকশন অনেক সময় হয়, তাই তো? সেখান থেকে ইনফেকশন স্প্রেড করে এইসব জায়গায় ইনফেক্টেড হয়ে যেতে পারে। তাকে বলি আমরা ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া বলে একটা ওটাইটিস মিডিয়া নাম শুনেছো? এই যে এখানকার এই যে যেহেতু নাকের সঙ্গে যুক্ত আছে, এই যে ন্যাসাল প্যারামিটার এই অঞ্চলটা
যে কোনো ভাবে যদি মাম্পস হলো বা মিজিলস হলো বা কমন কোল্ড ইনফেকশন হলো তখন এদের পুরাও হয়। তার জন্য ব্যাকটেরিয়া ইনভেড হয়। সেই ব্যাকটেরিয়া ইনফেকশন যদি এইসব জায়গায় ইনফেকশন করে ফেলে তখন বলা হয় মিডিল ইয়ার ইনফেকশন, যেটাকে আমরা বলি ওটাইটিক মিডিয়া। ঠিক আছে, তো সেখানে ইনফেকশন হতে পারে, চিকিৎসাটা এই দিক দিয়েই হবে। আমরা টনসিল থেকে সেটা যদি হয়, টনসিলাইটিস থেকে ওদিকে যেতে পারে, ন্যাজাল থেকে ইনফেকশন থেকে ওখানে যেতে পারে। ক্যারিয়ারের ইনফেকশন সাধারণত খুব রেয়ার দেখা, আর কিছু কিছু ইনজুরি ঘটিত কারণে ঘটতে পারে। তো যাই বলুন না কেন, যখন এই জায়গাগুলো ইনফেক্টেড হবে ইনফেকশনের যেরকম চিকিৎসা সেই অনুযায়ী চিকিৎসা। ঠিক আছে, আর ইন্টারনাল লেয়ারের মেনলি যেখানে কন্ডাকটিভ ডিফেক্ট, কন্ডাকশনের ডিফেক্ট অর্থাৎ নিউরোলজিক্যাল প্রবলেম এবং হেড ইনজুরি বলো বা এই টেম্পোরাল বোনসের মধ্যে সব কিছু, এই যে বোন, এই যে তোমার এখানে কি বোন বলেছিলাম, স্কালের যে বোন, তাদের দুটো ভাগ করেছিলাম অ্যানাটমি। স্কালের যে বোন সে দুটো ভাগ করেছিলাম, এইখান থেকে নিয়ে এই অবধি ব্রেনকে কভার করছে, তাই তো? তখন তাদের বলছে ক্রেনিয়াল বোন। আর যারা ফেস তৈরি করছে তাদের ফেসিয়াল বোন। ক্রেনিয়াল বোন মনে করেছিলাম এই সামনে ফ্রন্টাল, এই দুটো প্যারাইটাল, পিছনে অক্সিপিটাল, এই যে কানের দুটো যেখানে আছে দ্যাট ইজ টেম্পোরাল। কানটা অ্যাকচুয়ালি পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, তার ভেতরে এই সব ইন্টারনাল লেয়ারের অংশগুলো সব বদ্ধ আছে, বুঝতে পেরেছো? আর এই ফেস তৈরি করছে ফেসিয়াল বোন, যেমন হচ্ছে গাল জাইগোমেটিক, চোখে ল্যাক্রিমাল, নাকে লেজাল, তারপরে আপার জ, ম্যাক্সিলার, লোয়ার জ, ম্যান্ডিবল, এই কতগুলো বোন দিয়ে আমাদের ফেসটা তৈরি হচ্ছে। তো এরকম হাড়গুলো আমরা স্টাডি করেছিলাম বিভিন্ন জায়গায়, অ্যানাটমিতে এগুলো করে এসেছি, আমরা অলরেডি এগুলো করে ফেলেছি। ঠিক আছে, তো এয়ার নিয়ে তোমাদের এই ব্যাপার আছে। এইবার দেখবে তোমাদের ছোট করে একটা এই লেখা আছে, তোমার কানে খোল হলে কি করবে, কানে ফুসকুড়ি হলে কি করবে, হ্যাঁ এইটুকু ওটাকে মিডিয়াও ভালো করে দেওয়া। ঠিক আছে, আর কন্ডাক্টিভ ডিফেক্ট কানে খোল বেশি হয়ে গেলে পরে অনেক সময় এক্সটার্নাল ইয়ার কিনা স্কিনেরই একটা অংশ, স্কিনে যে কোনো ইনফেকশন কিনার মধ্যে হতে পারে। হ্যাঁ, এক্সটার্নাল অডিটরি ফিঙ্গাস, এক্সটার্নাল অডিটরি ক্যানাল, রিবার্নিং মেমোরি, এইটা পুরো এক্সটার্নাল। মিডিল ইয়ারে হচ্ছে মেলিয়াস ইনকাস্টেটিস, তিনটে অসিকাল থাকে, আর তার সঙ্গে একটা ক্যাভিটি থাকে, তার সঙ্গে একটা নল, ইউস্টেচিয়ান নল থাকে, এবং যেটা ন্যানোফ্যারিংসে এসে মিডিল ইয়ার, এটা গেল মিডিলের অংশ। ইন্টারনালের মধ্যে তিনটে অংশ আছে, একটা হচ্ছে তোমার সেমি সার্কুলার নল, তিনখানা, ভেস্টিবিউল, আর হচ্ছে কক্লিয়া। এই তিনটে অংশ নিয়ে ইন্টারনাল ইয়ার গঠিত। ঠিক আছে, এই হেডলাইন এরকম লিখে রাখবে যে এক্সটার্নাল ইয়ার, পিনা, এক্সটার্নাল অডিটরি মেজাস, অডিটরি ক্যানাল, এটা করে এক্সটার্নাল অডিটরি ক্যানাল বলা হয়। ঠিক আছে, আর হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। কারণ মিডিল ইয়ারে কি থাকছে, ইয়ারে তিনটে বোনস আছে, মিডিয়াস ইনকাস্টেটিস, আর তার সাথে মিডিল ইয়ারের ক্যাভিটি, আর ওই ক্যাভিটিস থেকে একটা নর্মটা চলে যাচ্ছে একদম তোমার ন্যানোফ্যারিংস অবধি, সেটাকে বলছি আমরা ইউস্টেচিয়ান টিউব। ঠিক আছে, এই তিনটে জিনিস নিয়ে তোমার হচ্ছে ইন্টারনাল ইয়ার। তার তিনটে ইয়ারকে প্রথমে তিনটে ভাগ করবে, ভাগ করে এইরকম এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার, আর হচ্ছে তোমার ইন্টারনাল ইয়ার। এবার এক্সটার্নাল ইয়ারের ওই দুটো লিখবে, মিডিল ইয়ারে যা লিখলাম তা লিখবে, ইন্টারনাল ইয়ারে যে যে অর্ডারগুলো আছে সব লিখে দেবে। এই হচ্ছে স্কিমেটিক একটা চার্ট করে রাখবে, তাতে আইয়ের অ্যানাটমি এবং ফিজিওলজি সম্বন্ধে একটা আইডিয়া থাকবে। এই আই ইয়ার
তাহলে এয়ার প্রবলেম সাধারণত আমাদের কি হয়, যে ডাক্তারবাবু কানে শুনতে পাচ্ছে, ডাক্তারবাবু আমার কানে যন্ত্রণা হচ্ছে, ডাক্তারবাবু আমার কান দিয়ে কি সব বের হচ্ছে, ডাক্তারবাবু কানে আমার কি ভুমা আওয়াজ হচ্ছে, দ্যাট ইজ ক্লিনিক্যাল সিচুয়েশন। অথবা ডাক্তারবাবু মাথা ঘুরছে, কান থেকে ইমব্যালেন্সিং আসতে পারে, সেখান থেকে মাথা ঘোরার কারণ বলেছি কানে দুটো মেন ফাংশন, এক হচ্ছে তোমার শ্রবণ, দুই হচ্ছে ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করা। ভারসাম্য সংক্রান্ত ব্যাপার নিউরোলজিক্যাল যদি কোনো প্রবলেম হয় সেখান থেকে এরকম মাথায় রোগ শুরু হতে পারে, কানে নিউরোলজিক্যাল প্রবলেম, ঠিক আছে। তো এইরকম কান বর্ধিত প্রবলেম লস অফ হিয়ারিং হয়, এখানে কন্ডাকশন দিকে যে আমি যে পাথওয়েটা বললাম যে বাইরে থেকে শব্দগুলো আমাদের ওই নলের মধ্যে থেকে গিয়ে আগে মেমব্রেনে কম্পনে সৃষ্টি করে, সেই কম্পন মিডিয়ার দিয়ে যে কোষ আছে মেডিয়ার শিক্ষা বিকাশের মাধ্যমে সেটা অন্তঃকর্ণে প্রবেশ করে, অন্তঃকর্ণে গিয়ে কর্নিয়ার মধ্যে অর্গান অফ বডি আছে, যেখানে একটা সেন্সেশন ভাইব্রেশন সেন্সেশন একটা অডিটরি সেন্সেশনে কনভার্ট হয়, সেটা নার্ভের মাধ্যমে ভেস্টিবুলো কক্সিয়াল এবং অডিটরি নার্ভের মাধ্যমে ওটা আমাদের অডিটরি সেন্টারে যায় এবং সেই সেন্টার থেকে যখন ইনফরমেশন আমরা পাই তখন আমরা আওয়াজটা শুনতে পাই। এই হচ্ছে পদ্ধতি। এই এতটা পদ্ধতির মধ্যে যে কোনো জায়গায় যদি কোনো গন্ডগোল হয় বা কোনো অবস্ট্রাকশন হয় তবে সেক্ষেত্রে আমাদের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে বা ডিস্টার্ব হতে পারে, তখনই সেই জায়গাতে বলছি লস অফ হিয়ারিং বা ডেফনেস, ঠিক আছে। আর একটা প্রবলেম হয় সেটা হচ্ছে টিনিটাস। টিনিটাস মানে হচ্ছে আনওয়ান্টেড নয়েজ ইন দ্য ইয়ার, অর্থাৎ কানের মধ্যে বিভিন্ন প্রকারের গো ফা চুং চা এসব আওয়াজ, যেটা আমাদের সাধারণত হয় না, ঠিক আছে। বলে পরে এরকম দেখা যায়, বলছি টিনিটাস, সেটা আমাদের কন্ডাকশন ডিফেক্টের মধ্যে পড়ে। এবার হচ্ছে ইয়ারেক। ইয়ারেক মানে হচ্ছে কানের যন্ত্রণা। যন্ত্রণা যে কোনো ভাবে হতে পারে, যেমন বললাম এক্সটার্নাল ইয়ারে যদি কোনো ফোড়া হয় বা কোনো ইরাপশন হয়, হ্যাঁ, বা কোনো ইনজুরি হয় সেক্ষেত্রে হতে পারে। মিডিল ইয়ারে যদি কোনো ইনফেকশন হয় সেখান থেকে ইনফেকশন ঘটিত হবে যন্ত্রণা আসে, ঠিক আছে। আর হচ্ছে ইয়ার ডিসচার্জ মেনলি থাকে ওটাইটিক মিডিয়া যদি হয় বা এক্সটার্নাল ইয়ারে যদি কোনো ফোড়া পেটে গিয়ে সেখান থেকে ডিসচার্জ আসতে পারে, বা সেরুমিয়ান যে সেলগুলো আছে তাদের সিচুয়েশন যদি ওয়াটার সিচুয়েশন যদি বেশি হয়, বা মিউকোসাল যে ইনার লেয়ার আছে সেই লেয়ারে যদি প্রদাহ ঘটে, ঠান্ডা যদি তো ধরো কোনো ঠান্ডা লেগেছে, কোল্ড লেগেছে, যদি হয় কোনো কোল্ড ইনফেকশন হয় সেক্ষেত্রেও এরকম ইয়ার ডিসচার্জ হতে পারে। কোনো কোনো ভাইরাল যে সমস্ত রোগ হয় যেমন হচ্ছে মিসেলস, মাম্পস, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার যে সমস্ত গলার ফলার এইসব জায়গায় যে সমস্ত ইনফেকশনগুলো হয়, হ্যাঁ, তো ন্যাসাল রাইনাইটিস, হ্যাঁ, এগুলো যদি হয় তো সেক্ষেত্রেও মিউকোসাল প্রসারের জন্য নাকতে যেমন জল পড়বে কান দিয়েও সেরকম ডিসচার্জ আসতে পারে, ঠিক আছে। সেই জন্য ওই ইয়ার ডিসচার্জ আছে। উডুলের ডিসচার্জ সাধারণত জানবে যেখানে ইনফেকশনটা পেকে গেছে, পুঁজে পরিণত হয়ে গেছে, তখনই উডুলের ডিসচার্জ হবে। আর যদি অনলি মিউকোসাল হয় তো সেরাস ডিসচার্জ হবে, মানে জলের মতো বেরিয়ে আসে। সেটাও হতে পারে, ইনফেকশনের মধ্যেই পড়বে, সেই জল তো গিয়ে কোথায় সৃষ্টি করলে তবেই তো হবে, নাহলে তো হবে, ঠিক আছে। এই কান সম্বন্ধে এই আছে। নিউরোলজিক্যাল প্রবলেম, যেখানে ব্যালেন্সের গন্ডগোল আছে, প্রবলেমটা মেইনলি ইন্টারনাল ইয়ার, বুঝতে পারলে। আর আছে হিউম্যানিজ, এই যে 10টা যে মেডিসিনের যে আইটেম দেওয়া ছিল এগুলোর মধ্যে আর কি পড়াতে হবে বলো? হিউম্যানিজ মানে রক্তপাত, রক্তপাত যেখান থেকে খুশি হতে পারে, কি কি কারণে হয়, মানে এটা অ্যাকচুয়ালি কোনো মানে রোগ নয়, অ্যাকচুয়ালি এটা একটা ঘটনা, মানে একটা সাইন বলতে পারো। ধরো
হেমারেজ কেটে গেলে পরে কি হবে? ইন্টারনাল যদি কোনো অর্গানিক যদি কোনো হয়, ইনজুরি হয় বা ইনফেকশন হয়, তাই তো? আবার ধরো মেনোরেজিয়া, সেটাও ওয়ান টাইপ অফ হেমারেজ, ঠিক আছে? আবার ধরো হেমারয়েডস, ব্লিডিং পাইলস, এটাও এক ধরনের ব্লিডিং হচ্ছে, যেহেতু হেমারেজ। তো হেমারেজ অনেক সময় হয় না, হ্যাঁ, অনেক সময় হাই ব্লাড প্রেশার হলে যে সমস্ত জায়গা উইক, ব্লাড ভেসেলস উইক, যেমন মুখের ব্লাড ভেসেলস গুলো খুব উইক, ওটা রাপচার হয়ে গিয়ে ব্লাড বেরিয়ে যেতে পারে। এবার হেমারেজ ফ্রম নোজ ইজ কল্ড epistaxis. Hemorrhage from nose is called epistaxis. Hemorrhage from mouth, hematemesis. Hemorrhage from mouth মানে রক্ত বমি, তাকে আমরা ইংরেজিতে বা মেডিকেল টার্মে বলি হেমাটেমেসিস। ইমিসিস মানে হচ্ছে ভমিটিং, হিম মানে ব্লাড, হেমাটেমেসিস হচ্ছে রক্ত হেমাটোমেসিস। হ্যাঁ, Hematomesis. Emesis মানে তো ভমিটিং, emesis মানে ভমিটিং। আর from nose epistaxis, epistaxis, epistaxis. আর আবার দেখে না বানানো। আচ্ছা, রক্ত যদি পেছাবের দাঁত দিয়ে বেরোয় তখন কি বলি আমরা? হ্যাঁ, হিমাচুরিয়া। হিমাচুরিয়া, HAEMATURIA, হিমাচুরিয়া। HAEMATURIA, হিমাচুরিয়া। যখন রক্তপাত ইউরিনারি মিউকাস দিয়ে ঘটছে তখন তাকে বলছি আমরা হিমাচুরিয়া। নাক দিয়ে বেরোলো, মুখ দিয়ে বেরোলো, পেছনের রাস্তা দিয়ে বেরোলো, স্টুল দিয়ে হ্যাঁ, স্টুল দিয়ে। যখন রক্ত যখন পায়খানার সঙ্গে মিশ্রিত অবস্থায় বাইরে বেরোয়, আলখাতার মতো রং হয়, তখন তাকে বলছি আমরা ম্যালিনা। মেন্সের সময় যদি হিউজ পরিমাণে রক্ত বেরোয় তখন তাকে বলছি আমরা হেমারেজিয়া, মেনোরেজিয়া। যখন হেভি মেনস্ট্রুয়েশন হয়, হেভি পিরিয়ডে রক্ত ধরো 3 থেকে 5 দিন থাকে, তাহলে 30 ml নট মোর দ্যান 30 ml লস হয়, অর্থাৎ 25 থেকে 30 ml লস হয়। যদি তারপর 80 ml ছাড়িয়ে যায় বা ডিউরেশন যদি 5 থেকে বেড়ে গিয়ে 10 দিন হয়ে যায়, তখন সেই কন্ডিশনটাকে বলছি আমরা মেনোরেজিয়া। আচ্ছা, পায়খানার সঙ্গে না মিশে যদি রেকটাম দিয়ে কোনো রক্ত ফ্রেশ ব্লাড বেরিয়ে আসে তখন তাকে বলি রেকটাল ব্লিডিং। রেকটাল ব্লিডিং যেটা তোমার ব্লিডিং পাইলসে আমরা দেখতে পাই, ব্লিডিং পাইলসে বা ব্লিডিং হেমারয়েডসে এরকম রেকটাল হেমারেজ আমরা দেখতে পাই। এইবার প্রচুর রক্তপাতের এফেক্টটা কি দাঁড়ালো? শরীরে ব্লাড ভলিউম কমে গেল,
না মানে ইমিডিয়েট এফেক্ট করছে। ব্লাড ভলিউম কমে গেল, ব্লাড ভলিউম কমে যাওয়া মানে সার্কুলেটিং ব্লাড কমে যাচ্ছে, তখন কি হবে শরীরের মধ্যে একটা হাইপোভলিউমিয়া দেখা দেবে। এবার এই হাইপোভলিউমিয়া যদি এক্সট্রিম পয়েন্টে যায় তখন হাইপোভলিউমিক স্ট্রোক দেখা দেবে, দিয়ে পেশেন্টের মৃত্যু পর্যন্ত করতে পারে। এটা হচ্ছে ইমিডিয়েট। আর যদি সেটা দীর্ঘমেয়াদী হয় তখন কি হবে না হাইপোভলিউমিয়া দেখা দেবে, অর্থাৎ ডিহাইড্রেশন দেখা দেবে, সেটাকে আমাদের রিহাইড্রেশন করতে হবে। যদি দেখা যায় বেশি ফ্লুইড বেশি বেরিয়ে গেছে, ফ্লুইড ট্রান্সফিউশন করতে হবে। যদি দেখা যায় ডাইরেক্ট রক্ত অনেক বেরিয়ে গেছে তখন ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের লিভারের সম্বন্ধে। এর থেকে আর বেশি কি হচ্ছে হ্যাঁ সেটা তো অ্যাক্সেসরি সিম্পটম অনেক কিছু হবে। শ্বাস নিতে কষ্ট হবে, শরীর দুর্বল হয়ে পড়বে, অ্যানিমিয়া দেখা দেবে, সিভিয়ার অ্যানিমিয়া দেখা দেবে, তার জন্য মাথা ঘুরতে পারে, চোখের সামনে তারার মতো অনেক কিছু ঘোরাঘুরি করতে পারে, হাঁটা চলা করলে অসুবিধা হতে পারে, কাজ করলে অসুবিধা হতে পারে, চোখে হাঁপিয়ে যেতে পারে। এরকম সব মেনি সিমটম তুমি গাদা গাদা সিমটম লিখে দিতে পারো, কেউ এক ফোঁটা কাটতে পারে, কারণ এগুলোই ঘটে। বুঝতে পারছি? সেই জন্য মুখস্থ থেকে মেন হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড চিন্তা ভাবনা, যে একটা জিনিস করলে কি হতে পারে সেটা ভেবে ভেবে নিজেকে তৈরি করে। সেই জন্য পরীক্ষায় যায় আসো সেই অনুযায়ী লিখে দিলে নিজের ভাষায় বাংলাতে লেখো, বাংলাতে ইংলিশে লেখো, ভাষা আছে বাংলা লিখে যেভাবে লিখে দিতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে ওষুধ সম্বন্ধে কিছু আমি লিখে দিই। ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের অন্তর্গত একটি ভিটামিন হলো ফলিক অ্যাসিড, যাহা গ্রিন ভেজিটেবলস, লিভার, মিট, এগ, ইস্ট প্রভৃতির মধ্যে বেশি পরিমাণে থাকে। এই ভিটামিনটি রক্ত তৈরি করতে, আমাদের শরীরে রক্ত তৈরি করতে কাজে লাগে। প্রায় প্রেগনেন্সির সময় গর্ভবতী মায়েদের এই ভিটামিনটি খুব প্রয়োজন। গর্ভাবস্থায় মায়েদের আয়রনের সঙ্গে এই ভিটামিনটি নিয়মিত খাওয়ানো হয়। এছাড়াও স্বাভাবিকভাবে এই ভিটামিনটির অভাব ঘটলে আমাদের শরীরে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া সৃষ্টি হয়। এর সঙ্গে গ্লসাইটিস ও গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডারও দেখতে পাওয়া যায়। গ্লসাইটিস GLOSSITIS গ্লসাইটিস মানে হচ্ছে জীবের মধ্যে এক ধরনের ঘাম। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার দেখা যায়। তার সঙ্গে শারীরিক দুর্বলতা, একদিকে হাঁপিয়ে যাওয়া, মাথা যন্ত্রণা, বুক ধড়ফড় করা ও মুখে এবং ঠোঁটে বিভিন্ন ধরনের ক্ষত, তার সঙ্গে ওয়েট লস দেখতে পাওয়া যায়। তো এটা গেল এই ফলিক অ্যাসিডের মোটামুটি প্যাথোজেনেসিস, আমাদের শরীরে কি কি দেখা। এবার ধরো তোমাদের কোশ্চেন দিল when should it be used, কখন ফলিক অ্যাসিড তোমরা ব্যবহার করবে, এইখান থেকে লিখতে পারবে। লিখবে যে অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হলে, লস অফ ওয়েট দেখা দিলে, গ্লসাইটিস হলে হ্যাঁ ব্যবহার করতে পারবো। প্রেগনেন্সির সময় পরিপূরক হিসাবে ফেরাস সালফেটের সঙ্গে তোমার ফলিক অ্যাসিড আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া স্বাভাবিক অভাবজনিত যে সমস্ত রোগ আছে, এই ফলিক অ্যাসিড অভাবজনিত যে সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগেও আমরা এই ফলিক অ্যাসিডকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবারে যে ইফিড্রিন কি বলছিলেন না, ইফিড্রিনটা একটু ফাইন্ড করতে নাও। এফিড্রিন EPHEDRIN
DRINE ইহা এক প্রকারের ডিকনজেস্ট্যান্ট। ইহা এক প্রকারের ডিকনজেস্ট্যান্ট যাহা আপার রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ আপার রেসপিরেটরি সিস্টেম দেখেছো অর্থাৎ ন্যাসাল মিউকোসা ও বিভিন্ন প্রকার সাইনাসের কনজেশন রোধ করতে পারে। সাইনাসের মিউকাস মেমব্রেনের কনজেশন রোধ করতে পারে। ফলে নাক বন্ধ হয়ে যাওয়া, ও বিভিন্ন প্রকারের সাইনাসের অবরোধ দূর করতে এফিড্রিন ব্যবহৃত হয়। এছাড়াও কমন কোল্ড ইনফেকশনের সর্দি ও নাসিকার প্রদাহ রোধ করতে কমন কোল্ড ইনফেকশনের সর্দি ও নাসিকার প্রদাহ রোধ করতে এটি ব্যবহৃত হয়। ইনফ্লুয়েঞ্জার প্রথম অবস্থায় ইনফ্লুয়েঞ্জা জ্বরের প্রথম অবস্থায় এটি ব্যবহৃত হয়। আর লাস্ট হচ্ছে বিভিন্ন প্রকারের অ্যালার্জিক ইনফ্লামেশন। বিভিন্ন প্রকারের অ্যালার্জিক ইনফ্লামেশনে অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক সাইনোসাইটিস এরকম আর কি বিভিন্ন প্রকার অ্যালার্জিক ইনফ্লামেশনে এটি ব্যবহৃত হয়। 5 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায় 5 mg। দিনে 2 থেকে 3 বার প্রয়োজন মতো খাওয়ানো হয়। এটি খাওয়ানোর ফলে সাইড এফেক্ট হিসাবে স্লিপিনেস বা ঘুম ঘুম ভাব এবং ড্রাইনেস অফ মাউথ এই দুটি সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়। ঘুম স্লিপিনেস মানে ঘুম ঘুম ভাব আর ড্রাইনেস অফ মাউথ মানে মুখের শুকনো ভাব দেখা যায়। সাইড এফেক্ট হচ্ছে এই মেডিকেলের সাইড এফেক্ট এগুলো। সেই জন্য সাবধানতা অবলম্বন কি করতে হবে? ইয়েস, এই ওষুধ দিলে হ্যাঁ গাড়ি চালানো যাবে না, বিভিন্ন নেশাগ্রস্ত বস্তুর সঙ্গে এটি খাওয়া যাবে না, ঠিক আছে? যন্ত্র জ্বালানো যাবে না, বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। এই সব কতগুলো সাবধানতা এর সঙ্গে জুড়ে দেবে। প্রিকশন, হ্যাঁ, যে ওষুধের এরকম ঘুম ঘুম ভাব আছে সেই ওষুধ সবসময় খেয়ে কখনো গাড়ি চালানো নিষিদ্ধ থাকবে, মেশিন চালানো নিষিদ্ধ থাকবে। মদ্যপান বা এরকম যাতে নেশা হয়, ঘুম ঘুম ভাব আসে সেই রকম বস্তু খাওয়া বন্ধ করতে হবে এই ওষুধ। ডায়রিয়া হলে কি করবে? কমন রোগ ডায়রিয়া। ডায়রিয়া হলে তুমি কি করবে? ওআরএস খাওয়া। আচ্ছা, ওআরএস খাওয়ার নিয়ম কি বলো? একটা ডায়রিয়া কেসে ওআরএস খাওয়ার নিয়ম
বিষ দেওয়া থাকে জানো, পাউডার থাকে, ডেক্সট্রোজ তো বেস, তার সঙ্গে সল্ট গুলো দেওয়া থাকে, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এখানে আমরা গ্লুকোজ থাকে, আর পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, গ্লুকোজ। আরেকটা থাকে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, আরেকটা টেট্রা সাইট্রেট আর গ্লুকোজ। একটা ট্রাইসোডিয়াম সাইট্রেট, সরি। এখন লো অসমোলারিটি যে তোমার ওয়ারিসটা হয় সেখানে গ্লুকোজ আর দেওয়া হয় না, ডেক্সট্রোজ ইউজ করা হয়, বেস হিসাবে ডেক্সট্রোজ ইউজ করা হয়। আচ্ছা কিভাবে জ্বলবে বললে 1 লিটার জলে 1 পাউন্ড তুলে দিলাম, তারপরে কি আর খাওয়াবো? খাওয়াতে হবে খালি না না 1 লিটার জলকে ঘন্টা করে খাই দেবো, না তবে অল্প করে খাও। কিরকম নিয়ম আছে একটা, বড়দের ক্ষেত্রে যতবার পায়খানা হবে পায়খানা থেকে এসে 1 গ্লাস 200 ml জলে 250 থেকে 250, ঠিক আছে? আর ছোটদের ক্ষেত্রে যতবার পায়খানা হবে 1 কাপ, মানে 100 তোমার 100 ml, বুঝতে পেরেছো? মানে অবস্থা স্বাভাবিক থাকে। যদি ডিহাইড্রেশন প্রকোপ হয়, ইউরিনের পরিমাণ কমে আসে, তখন তাকে বাড়িতে রেখে চিকিৎসা করলে হবে না, তখন তাকে ইনস্টিটিউশনাল চিকিৎসা করতে হবে, সেই জন্য হসপিটাল বা নার্সিং হোমে রেফার করে দিতে হবে, বুঝতে পেরেছো? ওটা তোমার হাতে বাইরে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। পাতলা পায়খানা কেন হয়? অ্যামিলিয়া ইনফেকশন হলে হতে পারে, ব্লাডে ইনফেকশন হলে হতে পারে, যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন, তাই তো? ফুড পয়জনিং হলেও হতে পারে, ঠিক আছে? কমন কজগুলো বলে সেক্ষেত্রে ডিহাইড্রেশন হলে বুঝবে কি করে? বুঝার উপায় কি? ডিহাইড্রেশন হচ্ছে dryness of mouth and tongue, dryness of mouth and tongue, sunken eyes, dry skin, dry skin, skinটা এভাবে আবার স্কিন পিন যেটা হবে, স্কিন পিনটা skin pin পজিটিভ হবে, skin pin বলতে কি বোঝো? স্কিনকে স্যার টেনে দেখতে হবে, টেনে যদি ওটা ওইখানে থেকে যায়, টেনে নয়, এই স্কিনকে মেনলি পেটের, বাচ্চাদের ক্ষেত্রে পেটেরটা দেখতে হয়, তাহলে এরকম হবে 1 মিনিট চেপে করতে হয়, এটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হয়, সঙ্গে সঙ্গে দেখে ডিহাইড্রেশন ডিহাইড্রেশন তাহলে সঙ্গে সঙ্গে বেরাবে না, ওই মাছটা থাকবে, আস্তে 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 মাছটা বেরাবে, অর্থাৎ ডিলে স্কিন পিচটা ডিলে হবে রিকভারি, তখন জানতে হবে এই শরীরে ডিহাইড্রেশন আছে, হয়ে গেছে। চোখগুলো কর্তৃগতভাবে চোখগুলো ঢুকে যাবে, তারপর সানকেন আইস, ব্ল্যাক রিং, ডার্ক রিং দেখা দেবে অ্যারাউন্ড দ্য আইস, প্রমিনেন্সি অফ তোমার জাইগোমেট্রিক বোন গুলো প্রমিনেন্স হয়ে যাবে, কারণ তালগুলো ঝুঁকে যাবে, এইগুলো সব ডিহাইড্রেশনের লক্ষণ। এটা দেখে বুঝতে শরীরে ডিহাইড্রেশন। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউরিন এলিমিনেশন, ইউরিন আউটপুটের উপরেও আমরা নজর দিতে হবে। কমপ্লিট যখন ডিহাইড্রেশন খুব সিভিয়ার হয়, অ্যানিউরিয়া দেখা যায়। হোয়াট ডু ইউ মিন বাই অ্যানিউরিয়া? অ্যাবসেন্স অফ ইউরিন, মানে পেচ্ছাপ হতে হতে স্টপেজ অফ ইউরিন, ইউরিন যখন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন তাকে বলা অ্যানিউরিয়া। তার মানে কি আমার বডি এত ডিহাইড্রেট হয়ে গেছে, এক্সট্রা ওয়াটার আউট করতে পারছে না, কিডনি ফেলিওরের দিকে যাচ্ছে, কিডনিও কাজ করছে না, তার মানে ইমিডিয়েট তাকে ট্রান্সফিউশন করতে হবে। অতএব সেটা বাড়িতে সম্ভব হলে বলে দিয়ে ওরা পুলিশে করে পাঠিয়ে দিতে পারো, তাহলে যত তাড়াতাড়ি পারো অবস্থার আগেই যখন পেশাবের পরিমাণটা কমে আসছে, সেই অবস্থাতেই তোমাকে রুগী ছেড়ে দিতে হবে, বুঝতে পেরেছো? অ্যানিউরিয়া উপস্থিত হয়ে গেল মানে বিপদ শুরু হওয়া, তখন কিন্তু কিডনি ফেলিওর হয়ে যাবে, তাকে আর রিটেন করা যাবে না, ডায়ালিসিস করার সুযোগ পাবে না, পেশেন্টটা হাইপোভলিমিক শকে হ্যাঁ, এত সহজে মানে ইউনিট বন্ধ হয়েছে, মানে এত সহজ হয়েছে, অনেক আগে থেকে হয়েছে, তুমি চিনতে পারো বা তুমি সে মাইসে আর পাও, তাই ঘটেছে। সেই জন্যে ডায়রিয়া কেস খুব সাবধানে বুঝতে পেরেছো? ব্যাস এই অবধি থাক আজকে।